হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একাডেমি প্লাস বাংলা। দিস ইজ এডুকেশনাল ইউটিউব চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আমি যে ইউনিটটি পড়াবো, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে অর্থাৎ এসএনদের যে বইটা আছে, ক্লাস 11-এর এসএনদের যে বইটা আছে, সেই বইটার মধ্যে যে ইউনিটটি পড়াবো সেই ইউনিটটি হলো ইউনিট নাম্বার 4। ওকে, অলরেডি আমি বোর্ডের উপর লিখে রেখেছি ইউনিট নাম্বার 4। আজকের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট নাম্বার 4-এর মধ্যে চ্যাপ্টার 2। অর্থাৎ চ্যাপ্টার 2-এর যে নামটা সেটা হচ্ছে সরলরেখা। আর আমরা জানি সরলরেখার মধ্যে তোমরা অলরেডি ওখানে গিয়ে দেখতে পাবে যে একটা সরলরেখার মধ্যে তিনখানা পার্ট আছে। কটা পার্ট আছে ভাই? তিনটি পার্ট আছে। হ্যাঁ, একটা সরলরেখার বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা তিনটি পার্ট দেখতে পাবো। তার মধ্যে আজকে আমরা ফার্স্ট পার্টটা করবো, অর্থাৎ আমি এখানে পার্ট 1 লিখে রেখেছি। ওখানে অনুশীলনী 1 বা অনুশীলনী 2 এরমভাবে লিখে রাখতে পারে। তো আমি এখানে লিখে রেখেছি পার্ট 1 হিসাবে। ওকে, তো পার্ট 1-এর মধ্যে অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো অঙ্ক আছে। ওকে, পার্ট 1 না জানতে পারলে পার্ট 2 জানতে পারবে না, আর পার্ট 2 না জানলে পার্ট 3 অলরেডি তোমরা জানতে পারবে না। তো সরলরেখাটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ওকে, খুব সুন্দর লাগবে পড়তে, খুব ভালো লাগে, এবং অঙ্কগুলো খুব ভালো লাগে, বেশ সুন্দর, মানে ফিজিক্সের মতো অনেকটা, মানে খুব সুন্দর, মানে একটা বোঝার মতো অঙ্ক, এবং বুঝে বুঝে করতে অঙ্কগুলো অ্যাকচুয়ালি। ওকে, তো আজকে আমরা প্রথমে পড়বো সরলরেখার, অর্থাৎ পার্ট 1-এর মধ্যে আনতি এবং যে টপিকটা পড়াচ্ছে, অর্থাৎ যে থিওরিটা পড়াচ্ছে, যেটা সরলরেখা শেখার জন্য বা যে কোনো অঙ্কগুলো করার জন্য, সরলরেখা রিলেটেড যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো করার জন্য যে মূল টপিকটা, অর্থাৎ যে খুব সবথেকে ইম্পর্টেন্ট যে সবথেকে ইম্পর্টেন্ট যে থিওরিটা পড়বো আজকে আমরা, সেটা হলো আনতি এবং প্রবণতা বা নতি। প্রবণতা যা, নতিও তাই। ওকে, সেটা প্রবণতা আরেকটি কথা হলো নতি। প্রবণতা যা, নতিও তাই, একই। তাহলে আজকে আমরা শিখবো কি না, আমরা শিখবো আনতি কাকে বলে এবং প্রবণতা বা নতি কাকে বলে। আর এর উপর একটা থিওরি করবো, ছোট্ট আরেকটি থিওরি, তারপরে কয়েকটা অঙ্ক করবো, ব্যাস চ্যাপ্টার আমরা এটা আজকে টপিকটা আজকে ক্লোজ করে দেবো। ওকে, তো জাস্ট তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। ওকে, তোমরা এখানে কেউ বেশি করতে যাও না, যে কাটাকাটি করতে যাও না, বা ভিডিও স্কিপ করে বাইরে দূরে চলে যাও না। তাহলে কিন্তু কী হবে, তুমি আসলে যে ভিতটা তোমার সরলরেখাগুলো অঙ্কগুলো করার জন্য যে ভিতটা তোমার দরকার, সেই ভিতটা কিন্তু তুমি করতে পারবে না। এটা একটা সবথেকে বেশি প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা শিখবো কি আনতি এবং প্রবণতা বা নতি। তো প্রথমে আজকে আমরা কী শিখছি, যেহেতু সরলরেখা প্রথমে শিখছি, তাহলে সরলরেখার একটু সংজ্ঞা নেওয়া যাক। সরলরেখাটা অ্যাকচুয়ালি কী? আমরা সরলরেখা মানে কি অ্যাকচুয়ালি কী জানি? সরলরেখা মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা একটা সরলরেখা হতে পারে যদি কোনো রেখা সোজাসুজি চলে যায়, কোনো দিকে আঁকা বাঁকা না করে। অর্থাৎ এটাকে আমরা কখনো সরলরেখা বলতে পারি না, এটা একটা বক্ররেখা, কিন্তু এটা একটা সরলরেখা। এটা সরলরেখা নয়, কিন্তু এটা একটা সরলরেখা। এটা একটা সিম্পল একটা শব্দ, অর্থাৎ সিম্পলভাবে এটা আমরা জানি যে সরলরেখা এটা সোজা লাইন, এটা একটা সরলরেখা, একটা সোজা লাইন। ওকে, এর কোনো জায়গায় বাঁকাচড়া কিছু নেই। ওকে, আমার আঙুলটার ক্ষেত্রে এইটুকু খেয়াল করো, এটা একটা সরলরেখা, অর্থাৎ এর কোনো আঁকা বাঁকা করতে কিছু নেই। কিন্তু এটাকে আমরা বক্ররেখা বুঝি, কারণ এখানে আঁকা বাঁকা আছে। ওকে, এটাকে আমরা বক্ররেখা বুঝি। তাহলে আমরা যদি গণিতের ভাষায়, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় যদি আমরা সরলরেখার সংজ্ঞাকে যদি করতে চাই, তাহলে দেখো, তাহলে আমি কীভাবে সংজ্ঞাটা দেবো। সংজ্ঞাটা খুব সিম্পল এবং সিকিউর। সংজ্ঞাটা হচ্ছে কীরকম, মনে করো আমি ছোট্ট করে দেখাচ্ছি, বেশি বড় করে দেখানোর দরকার নেই এখানে। তাহলে বেকের ছোট্ট করে দেখাবো, তোমরা ছোট্ট করে দেখালে বুঝতে পারবে ওয়াই। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে কোনো একটা বিন্দু সরলরেখা, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সের ভাষায় যদি আমরা সংজ্ঞাটা যদি করতে চাই, তাহলে সংজ্ঞাটা যদি অনেকে যদি না বুঝতে না পারো, তাহলে বাড়াবাড়ি করার দরকার নেই। জাস্ট আমার সরলরেখা কী জানি, একটা সরলরেখা, সোজা রেখা, ব্যাস সরলরেখা হয়ে গেল, আর কোনো কিছু করার দরকার নেই এখানে। তো এখানে ম্যাথমেটিক্সের ভাষায় কী বলছে, মনে করে এক্সও একটা প্লেন। দেখো, এটা একটা প্লেন, 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 চারটি প্লেন। মনে করো এক্সই সমতলে একটা বিন্দু, মনে করো একটা বিন্দু এখান থেকে যাত্রা শুরু করলো। এবার যাত্রা পথে কোনো দিকে আঁকা বাঁকা না করে যদি সোজা গতিশীল হয়, তাহলে এই যে বিন্দুর যে সঞ্চার পথটা কি না, বিন্দুটি কীভাবে যাচ্ছে, কোন শর্ত সাপেক্ষে যাচ্ছে না, কোনো দিকে আঁকা বাঁকা না করে সোজা চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষে বিন্দুটি গতিশীল হচ্ছে। তাহলে এই যে শর্ত সাপেক্ষে বিন্দুর গতিশীল হওয়াটাকে সঞ্চার পথ বলা হয়। তাহলে এই বিন্দুর সঞ্চার পথ, এটা হচ্ছে বিন্দুর সঞ্চার পথ। এই সঞ্চার পথকে আমরা কি বলবো, এই সঞ্চার পথকে আমরা সরলরেখা বলবো। ওকে স্টুডেন্টস, এই সঞ্চার পথ অর্থাৎ যদি বিন্দুটা কোনো দিকে আঁকা বাঁকা না করে যদি সোজা চলে যায়, তাহলে সেই বিন্দুর সঞ্চার পথকে আমরা কি বলবো, সরলরেখা বলবো। ওকে, তাহলে এই যে সরলরেখাটা, আচ্ছা তাহলে আমরা পড়বো কি
সরলরেখা। তো এই যে সরলরেখাগুলোর দিক পরিবর্তন অর্থাৎ দিক নির্ণয় করা কিন্তু যে কোনো পদ্ধতিতে কিন্তু এই সরলরেখার দিক নির্ণয় করা যায়, কোন দিকে যাচ্ছে এর দিক নির্ণয় করা যায় একটা সমীকরণের সাহায্যে। তাহলে সরলরেখার অনেকগুলো সমীকরণ আছে এবং প্রত্যেকটা সমীকরণে একটা সমীকরণের সঙ্গে আরেকটা সমীকরণ অর্থাৎ সরলরেখার অনেকগুলো সমীকরণ আছে, যেমন একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ রূপান্তর করা যায়। ওকে, তাহলে সরলরেখার সমীকরণগুলোকে আমরা কখনো স্বাধীন বলতে পারি না। সরলরেখার সমীকরণ সর্বদা কী হয়, পরাধীন হয়ে থাকে, অর্থাৎ একে অপরের উপর ডিপেন্ডেবলস। ওকে, অর্থাৎ সরলরেখার একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ রূপান্তর করা যায়। বোঝা গেল? তাহলে আজকে আমরা শিখবো তাহলে সরলরেখা সম্পর্কে। তাহলে সরলরেখার সম্পর্কে এটা তোমরা বইয়ের প্রথমে খুললে, বইটাকে যখন তোমরা খুলবে তাহলে খোলার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে যে একটা সংজ্ঞা কিন্তু এখানে লেখা আছে। সেই সংজ্ঞাটা কিন্তু তোমরা পড়লে দেখবে আমি যে সংজ্ঞাটা বলেছি ওটাই লেখা আছে ওখানে। ওকে, তো সংজ্ঞা নিয়ে বেশি মাথামাতি করার দরকার নেই। সো আজকে আমরা সরলরেখার অঙ্ক শিখবো। তাহলে অঙ্ক শেখার জন্য সবথেকে ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয় আছে, দুটো থিওরি আছে, সেটা হচ্ছে আনতি এবং প্রবণতা বা নতি। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা চলো আমরা আজকে দেখতে পাচ্ছি যে দুটি সংজ্ঞা অর্থাৎ আনতি সংজ্ঞা এবং প্রবণতা, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আনতির সংজ্ঞা এবং প্রবণতা বা নতির সংজ্ঞা আমি এখানে অলরেডি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আনতি কাকে বলে? বলছে কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণে নত থাকে, যে কোণে হেলে থাকে, নত থাকে মানে কি, হেলে থাকে, যে কোণে নত থাকে সেই কোণটিকে ওই সরলরেখার অর্থাৎ এই যে সরলরেখার আনতি বলে। তাহলে কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণে নত থাকে সেই কোণটিকে আমরা কি বলছি, সেই কোণটিকে আমরা আনতি বলছি। হ্যাঁ, তো আনতি তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখে নিই অ্যাকচুয়ালি আনতিটা কি। তাহলে আমি ছোট্ট একটা সিম্পল একটা ছবি আঁকবো, দেখে নাও এখানে। দেখে নাও, খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। জাস্ট 1 মিনিট। এখানে দেখো, সিম্পল, একদম সিম্পল। এটা হচ্ছে ওএক্স, এক্স ড্যাস্ট, ওয়াই ড্যাস্ট, ওয়াই। ওকে, আচ্ছা ছবিটা একটু হয়ে যাচ্ছে না, আমি একটু ভালোভাবে আঁকি দিই, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। হ্যাঁ, দেখে নাও, দেখে নাও। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাস্ট, এটা হচ্ছে ওয়াই ড্যাস্ট, এটা হচ্ছে ওয়াই। সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণে নত থাকে সেই কোণটিকে এই সরলরেখার ওই সরলরেখার আনতি বলে। তাহলে এখানে ধনাত্মক এক্স অক্ষ, নিশ্চয়ই এটা ধনাত্মক এক্স অক্ষ, ক্লিয়ার। আর এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। তাহলে আমি এমন একটা সরলরেখা অঙ্কন করব যেটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট একটা কোণ নত থাকে। তাহলে এখানে দেখো, আমি একটা সরলরেখা টানলাম, এটাকে নাম দাও তোমরা এ বি, অর্থাৎ এ বি একটি সরলরেখা। দেখো এ বি সরলরেখাটি দেখো ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটু হেলে আছে, অর্থাৎ নির্দিষ্ট কোণে নত আছে। এই কোণটিকে এটাকে নাম দাও আলফা, অর্থাৎ এই কোণটিকে আমরা কী বলছি, আনতি বলছি। সিম্পল ভাষা। তাহলে এখানে এ বি সরলরেখার আনতি কী হবে ভাই? এখানে এ বি সরলরেখার আনতি, তোমরা একটা কাজ করবে, তোমরা এই আনতি লিখলে, আনতি কাকে বলে এটা লিখলে, ওকে, তারপরে এই ছবিটা অঙ্কন করবে। ওকে, এই ছবিটা অঙ্কন করবে, তারপরে এবি এইভাবে আমি যেভাবে করছি সেটা অঙ্কন করো, তারপরে লেখো এবি, সেখানে এবি সরলরেখার আনতি হলো, এবি সরলরেখার আনতি ইকাস তো আমার এখানে জায়গা কম বলে আমি এখানে এভাবে লিখছি। সো তোমরা একটু এই আনতির পরে এই ছবিটা অঙ্কন করবে, করে তারপরে লিখবে এবি সরলরেখার আনতি ইকাস টু আলফা। ওকে, এবার একটা দেখো ইম্পর্টেন্ট একটা নোটস আছে। তারপরে তোমরা, আমি যে ছবিগুলো মুছে দেবো, তোমরা কিন্তু ওই ছবিগুলো মুছবে না। হ্যাঁ, তোমরা এরপরে আমি যে ছবিটা আঁকবো তারপরে তোমরা এই লেখাটার পরে অর্থাৎ নোট বলে আমি যেটা লিখে রেখেছি দেখো, বলছে আনতি সর্বদা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়। অর্থাৎ এই যে কোণটা, এই কোণের দেখো আমি একটা তীর চিহ্ন দিয়েছি। তীর চিহ্নটা কেন দিলাম? অনেকের মনে কোশ্চেন হতে পারে তীর চিহ্ন আমি কেন দিলাম। এখানে তীর চিহ্ন দেওয়ার কথার অর্থ হলো যে আনতি সর্বদা ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়। অর্থাৎ আমরা জানি ঘড়ির কাঁটা সর্বদা এভাবে ঘোরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটার সাপেক্ষে এভাবে ঘুরছে না, এই তীর চিহ্নটা এদিকে বরাবর আসছে না, এভাবে পাক মারছে না। সো এখানে দেখো ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়েছে, অর্থাৎ এবি সরলরেখা আর ধনাত্মক এক্স অক্ষের মধ্যে যে কোণটা, সেটা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে এভাবে পরিমাপ করতে হয়। অর্থাৎ আমরা এভাবে পরিমাপ করবো, অ্যাঙ্গেলটা এভাবে যদি পরিমাপ করি,
তাহলে এভাবে পরিমাপ করবো, এভাবে জাস্ট এভাবে, সিম্পল ব্যাপার। ওকে, তাহলে এটা কোনটার নাম দিচ্ছে আলফা। তাহলে এবি সরলরেখার আনতি সর্বাধিক কী হচ্ছে আলফা। ওকে ওকে, এবার দেখো তারপরে আমি একটা ছবি অঙ্কন করছি, সিম্পল এভাবে ছবি অঙ্কন নিশ্চয়ই করবো না, একটু আলাদা করবো। তো তোমরা এর পরের ছবিটা এর পরে অঙ্কন করা। এবার আমি যে একটা সরলরেখা অঙ্কন করলে এভাবে, এই সরলরেখাটার নাম দিচ্ছি আমি সিডি। তাহলে এখানে তোমরা বলো সিডি সরলরেখার আনতি কোন দিক বরাবর হবে। তাহলে এটা আমি নাম দিচ্ছি সিডি। হ্যাঁ, সিডি সরলরেখা এর আনতি কী হবে। তো এর সরলরেখা আনতি কোনটা হবে, দেখো এই যে সিডি সরলরেখাটি দেখো ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করেছে, তাই এটা কি তারা এর আনতি হবে। আচ্ছা বলো এটা কি আনতি হবে, নিশ্চয়ই আনতি হবে না, কারণ আমরা কি পড়েছি আনতি সর্বদা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়। ওকে, তাহলে এখানে দেখো এই যে কোণটা যদি আলফা বা বিটা হতো, আমি সাপোজ মনে করছি বিটা, তাহলে এখানে এই বিটা কোণটা কিন্তু সিডি সরলরেখার আনতি হবে না। কারণটা কি না, আনতি সর্বদা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়। তাহলে এখানে দেখো আনতি দেখো এখান থেকে ঘড়ির কোন দিক বরাবর যাচ্ছে, এখান থেকে এভাবে ঘুরবে না, এটাকে যদি ঘোরাই তাহলে এভাবে ঘুরবে, তাহলে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরছে, তাহলে ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরছে, তাহলে এখানে সিডি সরলরেখা আনতি কী হবে, নিশ্চয়ই বিটা হবে না। তাহলে এখানে কোনটা হবে, তাহলে সিডি সরলরেখা আনতি নিশ্চয়ই দেখো দেখো এটা বাইরে থেকে একটা কোণ করেছে না, এটা হচ্ছে সিডি সরলরেখা আনতি। দেখো সিডি সরলরেখা আনতি ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত পরিমাপ, ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত পরিমাপ করলে কোনটা পাওয়া যাচ্ছে, বহিস্থ কোণ যেটা আমরা বলছি সেটা পাচ্ছি আমরা এখানে। ওকে, এটাকে নাম দেবো বিটা। তাহলে এখানে সিডি সরলরেখা আনতি কী হবে, বাই বিটা হবে, কারণ দেখো ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরিমাপ করলে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখানে সিডি সরলরেখা আনতি কী হবে, বিটা হবে। বোঝা গেল, বোঝা গেল। চলো এবার আমরা প্রবণতা শিখবো, প্রবণতা কাকে বলে। তাহলে আমরা অলরেডি তোমাদের বোঝাতে পেরেছি যে আনতি কাকে বলে, সিম্পল ব্যাপার। যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে নির্দিষ্ট কোণ করে সেই কোণটাকে আমরা আনতি বলবো। এবার আনতি বলার লেখা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ভাবে কোণ করেছে, সো সেই কোণটাকে তোমরা আনতি বলছো। কিন্তু তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, কোন জিনিসটা না, আনতি সর্বদা ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। ওকে, চলো এবার আমার প্রবণতা শিখবো। প্রবণতাটা অ্যাকচুয়ালি কি, প্রবণতা কিচ্ছু না, সিম্পল ব্যাপার একটা। ওকে, সিম্পল ব্যাপার। প্রবণতা কাকে বলে, দেখো প্রবণতার সংজ্ঞাটা তোমরা অলরেডি টুকে ফেলো, এখান থেকে টুকে নাও। আর এই ছবি দুটো অলরেডি তোমার পরপর টুকে নেবে, এই ছবি দুটো। হ্যাঁ, প্রথম ছবিটা এর পরে আঁকবে আর তৃতীয় ছবিটা এই লেখাটা পরে আঁকবে। ওকে, এবং সেটা লিখবে এখানে সিডি সরলরেখার প্রবণতা, এগুলো উল্লেখ করবে। এবার দেখে নাও, এবার তোমরা প্রবণতার তলায় আর একটা ছবি অঙ্কন করো, এখানে প্রবণতা হিসেবে আর একটা ছবি তোমরা অঙ্কন করো। প্রবণতা বা নতিটা অ্যাকচুয়ালি কি, আমরা প্রথম যে ছবিটা অঙ্কন করেছিলাম সেই ছবিটা ফের অঙ্কন করো, এর তলায় প্রবণতা বা নদীর তলায় এই ছবিটা ফের অঙ্কন করো। পুরো একদম ধরে ধরে বুঝিয়ে দেবো, একদম কোনো অসুবিধা যাতে না হয়, প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে বুঝিয়ে দেবো, তার সঙ্গে উদাহরণ দেবো, উদাহরণ তার সঙ্গে ফ্রি। ওকে, এবার দেখো একটা সরলরেখা আমি অঙ্কন করছি। ওকে, আমি একটা সরলরেখা অঙ্কন করলাম, এটা একটা সরলরেখা, এই এবি সরলরেখা ছিল এটা। তো এবি সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট কোণ করছে, সেই কোণটা কী বলছি আমরা, সেই কোণটাকে আমরা বলছি আলফা। ওকে, তাহলে এখানে তোমরা একটু লিখে রাখো যে এবি সরলরেখার আনতি হচ্ছে আলফা। এবি সরলরেখার এর তলায় লিখবে, প্রথমে নতির তলায় লিখবে এবি সরলরেখার আনতি ইকাস টু আলফা, আনতি ইকাস টু কি আলফা। আচ্ছা, তাহলে কী বলছে দেখো, প্রবণতা বা নতির সংখ্যাটি একটু দেখে নাও। কোনো সিম্পল ব্যাপার একদম। হ্যাঁ, কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মানকে আমরা কী বলছি, ওই সরলরেখার প্রবণতা বলছি। তাহলে কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, তাহলে এখানে দেখো এবি একটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করছে, কত অ্যাঙ্গেল করছে, আলফা অ্যাঙ্গেল করছে, বলছে সেই কোণের ট্যানের মানকে ওই সরলরেখার প্রবণতা বলে। অর্থাৎ এখানে যে দেখো এই এবি সরলরেখার আনতি কী হচ্ছে আলফা, তাহলে আলফার ট্যানের মানকে আমরা প্রবণতা বলবো। অর্থাৎ সিম্পল ব্যাপার, কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তাকে আমরা কী বলছি, আনতি বলছি, আর সেই আনতির ট্যানের মানকে ওই সরলরেখার প্রবণতা বলে। তাহলে আমরা সিম্পল ব্যাপার যদি ভাষা যদি বলতে পারি, কোনো সরলরেখার আনতির ট্যানের মানকে
ওই সরলরেখার প্রবণতা বলা। অর্থাৎ কোনো এবি সরলরেখার আনতি হচ্ছে কি আলফা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রবণতা হলে আমরা যদি আনতিটা পেয়ে যাই, আমরা যদি কোণটাকে খুঁজে পারি, আনতি মানে একটা কোণ যেটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ যে কোণটা করছে সেই কোণটা আমরা যদি কোণটা খুঁজতে পারি তাহলে সহজে প্রবণতা বের করতে পারবো। তাহলে কোণটা কি যদি আমরা আলফা পাই তাহলে প্রবণতা কী হবে ট্যান আলফা। তাহলে এখানে তোমরা লেখো এবি সরলরেখার প্রবণতা, এবি সরলরেখার এরপরেই এই অর্থাৎ এই লেখাটার পরে এই ছবিটা এঁকে এগুলো লিখবে। এবি সরলরেখা যেহেতু আমরা এখানে লিখবে যেহেতু এবি সরলরেখা আনতি ইকুয়ালস টু আলফা, অতএব এবি সরলরেখার প্রবণতা, অতএব এবি সরলরেখার প্রবণতা ইকুয়ালস টু, আচ্ছা প্রবণতা ইকুয়ালস টু ট্যান আলফা। ওকে, একটা জিনিস আমি লিখতে এখানে ভুলে গেছি, তোমরা লেখো নোট বলে লিখে রাখো, প্রবণতাকে সর্বদা ছোট হাতের অর্থাৎ স্মল এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এম ইকুয়ালস টু কী হবে ট্যান আলফা। ওকে, এম ইকুয়ালস টু ট্যান আলফা হবে। সিমিলারলিভাবে তোমরা আরেকটা ছবি অঙ্কন করো, অর্থাৎ কি কোন ছবিটা অঙ্কন করবে একটু আগে, তারপরে এই ছবিটার পরে আরেকটা ছবি অঙ্কন করেছিলাম না এভাবে। ওকে, তাহলে এর অ্যাঙ্গেলটা এভাবে ছিল, মনে করো অ্যাঙ্গেলটা বিটা। তাহলে এখানে সিডি সরলরেখা, এটা হচ্ছে সিডি সরলরেখা, তাহলে সিডি সরলরেখার আনতি কী হচ্ছে বিটা, নিশ্চয়ই সিডি সরলরেখা আনতি বিটা। তাহলে প্রবণতা কী হবে ভাই, অবভিয়াসলি ট্যান বিটা। ওকে, তাহলে এটা হচ্ছে সিডি সরলরেখা, আনতি হচ্ছে কি ট্যান বিটা, অর্থাৎ এম ইকুয়ালস টু কী হবে ট্যান বিটা হবে। সিম্পল ব্যাপার, কত সোজা। দেখো আনতি যদি আমি খুঁজতে পারি, অর্থাৎ আনতি যদি থিটা হয় তাহলে প্রবণতা হবে ট্যান থিটা, আনতি যদি বিটা হয় প্রবণতা হবে ট্যান বিটা। তাহলে আমি এখানে বলতে পারি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করছে, কোনো একটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে মনে করি এই যে সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করলো, এই বিটা কোণের ট্যানের মান, অর্থাৎ বিটা কোণের ট্যানের মান মানে কি ট্যান বিটা। তাহলে ট্যান বিটা কী হবে সিডি সরলরেখার প্রবণতা বা নতি, প্রবণতা বা নতি হচ্ছে একই শব্দ। ওকে, আমি বারবার বলছি প্রবণতা নতি একই শব্দ। আর আনতি কোণটা না, জাস্ট আনতি মানে একটা কোণ, আনতি ইনক্লিনেশনস, দ্যাট ইজ বিটা। অর্থাৎ সিডি সরলরেখা আনতি কি হচ্ছে বিটা, দেন প্রবণতা অর্থাৎ স্লোপ গ্রেডিয়েন্ট অর স্লোপটা কি না ভাই ট্যান বিটা। ওকে, বোঝা গেল। তাহলে আজকে আমরা শিখলাম কি আনতি শিখলাম, দেন প্রবণতা বা নতি শিখলাম। তাহলে সিম্পল ব্যাপার, আনতি কাকে বলবো, যদি আমি একটা বললাম তোদের সামনে একটা উদাহরণ দিলাম, নিশ্চয়ই তোমরা এগুলো খাতায় টুকে রেখেছো। ওকে, এবার আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। আমি বললাম একটি সরলরেখার আনতি, তোমরা একটু এক্সাম্পল বলে লিখে রাখবে, আমি আর লিখছি না, তোমরা লেখো একটি সরলরেখার আনতি, আমি আচ্ছা লিখে দিই। একটি সরলরেখার আনতি 45 ডিগ্রি হলে প্রবণতা কত হবে, প্রবণতা নির্ণয় করো। তাহলে একটি সরলরেখা আনতি 45 ডিগ্রি হলে তার প্রবণতা নির্ণয় করো। তাহলে আনতি মানে কি, তাহলে তোমরা এখানে লিখতে পারবে, অর্থাৎ তোমরা এখানে লেখো আনতি ইকুয়ালস টু, সাপোজ মনে করো আনতি মানে একটা নির্দিষ্ট কোণ, তাহলে কোণটা মনে করো আনতি কোণ আলফা, এখানে আলফা মনে করো আনতি ইকুয়ালস টু 45 ডিগ্রি। সো প্রবণতা কিতনা রে বেটা, প্রবণতা কত হবে, অতএব লেখো প্রবণতা, তোমরা এখানে লিখবে যেহেতু আনতি ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাই প্রবণতা ইকুয়ালস টু, প্রবণতা সর্বদা ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ছোট হাতের এম ইকুয়ালস টু কি ট্যান অফ, এখান থেকে আমি আনতি আলফা মানে 45 ডিগ্রি আলফা ধরেছি, তাহলে কি ট্যান আলফা। আচ্ছা আলফার মানটা কত 45 ডিগ্রি, তাহলে 1045 ডিগ্রি, তাহলে এম ইকুয়ালস টু 1045 ডিগ্রি, তাহলে এম ইকুয়ালস টু কত 1 হবে। তাহলে দেখো আনতি যদি 45 ডিগ্রি হলে প্রবণতা কত হবে, এম ইকুয়ালস টু 1 হবে নিশ্চয়ই। হ্যাঁ, এবার আমি তোমাদের ঘুরিয়ে একটা কোশ্চেন করলাম, তোমরা এটা প্রথমে এক্সাম্পল লিখে রাখো, দ্বিতীয় এক্সাম্পল লেখো একটি সরলরেখার প্রবণতা, জাস্ট আমি প্রবণতা বলছি, হ্যাঁ, একটি সরলরেখার প্রবণতা 1 হলে প্রবণতা √3,
প্রবণতা √3। একটি সরলরেখার প্রবণতা √3 হলে আনতি নির্ণয় করো। তাহলে এখানে আনতি মানে কোনটাকে বোঝানো হচ্ছে রে ভাই? আনতি মানে কোনটাকে বোঝানো হচ্ছে না? আনতি মানে যদি কোনো সরলরেখা ধরতে x অক্ষের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে আমরা আনতি বলছি, কোণটাকে। আর প্রবণতা কোনটা বলছি না, কোণের ট্যানের মানকে। যদি একটা কোণ 45 ডিগ্রি হয় তার ট্যানের মান কত হবে? tan 45 ডিগ্রি। সো সে tan 45 ডিগ্রি হচ্ছে কি ওই সরলরেখার প্রবণতা বা নতি, এবং আলফা যে কোণটা হচ্ছে ওই সরলরেখার আনতি। তাহলে এখানে দেখো একটি সরলরেখার প্রবণতা √3 হলে আনতি নির্ণয় করতে বলেছে। তাহলে সিম্পল ব্যাপার, তোমরা কি করবে? তোমরা ধরে নেবে এই সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে নির্দিষ্ট কোণ করে, তাই প্রবণতা বলেছে, প্রবণতার কথা বলেছে m = √3। মনে করো নাও এই যে সরলরেখাটি ধনাত্মক x অক্ষের সঙ্গে নির্দিষ্ট কোণ করছে, মনে করছে সেই কোণটা হচ্ছে আলফা কোণ। মনে করো এই সরলরেখাটা একটা নির্দিষ্ট কোণ করছে, মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, মনে করো যে কোণ করছে, কোণটার নাম দাও আলফা। তাহলে এখানে নাম দাও এবি। তাহলে এবি সরলরেখার আনতি কোণটা হবে ভাই? তাহলে এবি সরলরেখার, আমি এই সরলরেখার ক্ষেত্রে এই সরলরেখার নাম দিচ্ছি এবি সরলরেখা। এবি সরলরেখার আনতি কি? আনতি কত? আনতি কত? আলফা। অতএব প্রবণতা কত হবে? m = tan আলফা। আর এখানে প্রবণতা কত বলে দিয়েছে? √3। অতএব তোমরা লেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন tan আলফা = √3। ওকে, আমি এখানে প্রথমে যেটা লিখে রেখেছি দেখো, তো আমি তোমাদের বোঝানোর জন্য একটু খুলে করছি, অর্থাৎ একটু বড় করে করছি। তো tan আলফা = √3। ওকে, তাহলে দেখো √3, অর্থাৎ তুমি যদি আলফার মান নির্ণয় করতে চাও তাহলে √3 মান নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে সিম্পল তোমরা বসিয়ে দেবে tan আলফা = tan of 60 ডিগ্রি। তাহলে অতএব আলফা কত? অতএব আলফা = 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো আনতি পেয়ে গেছি। আমরা ধরে নিয়েছিলাম এই এবি সরলরেখার আনতি কি? আলফা। তাহলে আলফা কত? 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে সিমিলারলি, অর্থাৎ ভাইস ভার্সা, আনতি দেওয়া থাকলে প্রবণতা বের করতে পারবো, আর প্রবণতা দেওয়া থাকলে আমরা সিম্পলভাবে আমরা আনতি বা আনতিকে বের করতে পারবো। ওকে, তাহলে এটা ছিল আজকে আমরা আনতি প্রবণতার ক্লাস। তো এবারে আমরা দেখব যে প্রবণতা সম্পর্কে আরেকটা ছোট্ট দুটো কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট দুটো শিখে নেবো, তারপর আরেকটা কনসেপ্ট শিখবো। ওকে, তারপর আমরা লেকচার শেষ করে দেবো। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবণতা সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই তথ্যটা কি না, প্রবণতার মান, প্রবণতা একটা নিশ্চয় একটা মান, অর্থাৎ আনতি যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা, আনতি মানে যদি আমি আনতি মানে একটা কোণ, সেই কোণটাকে মনে করছি আমি থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রবণতা কত হবে? m = কত? tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান কত? 1। তাহলে এই যে 1টা, অর্থাৎ প্রবণতা মানে নিশ্চয়ই 1। এই যে দেখতে পাচ্ছ প্রবণতার যে মানটা, এখানে দেখতে পাচ্ছ প্রবণতা 1 এসছে। সো এই যে 1টা, এই 1টা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, +1 হবে না -1 হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে না? সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমি এখানে লিখে রেখেছি দেখো, প্রবণতার মান ধনাত্মক হবে যদি আনতি মানে কি? কোনটাকে বোঝানো হচ্ছে? তাহলে আমি যদি এখানে আনতি যদি থিটা ধরে নিলাম, আনতি প্রবণতার মান ধনাত্মক হবে যদি আনতি সূক্ষ্ম কোণ হয়। তাই আমি এখানে যদি আনতি যদি থিটা ধরি, তাহলে নিশ্চয়ই থিটাটা এমন হতে হবে যে থিটাটা কোন ডিগ্রির মধ্যে বিলংস করলে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। থিটাটা যদি 90 ডিগ্রি 0 ডিগ্রির থেকে বড় হয়, কিন্তু 90 ডিগ্রি, দেখো 0 ডিগ্রির থেকে বড়, থিটার মানটা এমন 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এই যে থিটা কোণটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। ওকে, কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে এখানে প্রবণতার মান ধনাত্মক হবে যদি আনতির সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ কোনো একটা সরলরেখার আনতি যদি, মনে করো সিম্পল ব্যাপার, মনে করো এখানে এবি একটি সরলরেখা আমি অঙ্কন করছি। এবি সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, যেটা আমরা আলফা বলছি। তাহলে এটা ধনাত্মক x অক্ষ। তাহলে এই যে এবি সরলরেখা, এখানে একটা নাম দেয় এবি সরলরেখা। তাহলে এবি সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণটা করছে সে কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আনতি কত? এবি সরলরেখা আনতি কত? আনতি আলফা = 45 ডিগ্রি। ওকে, তাহলে সিম্পল ব্যাপার, প্রবণতা তাহলে কত হবে? তাহলে প্রবণতা = লিখো, প্রবণতা
ইকুয়ালস টু কি ট্যান অফ আলফা হবে। তাহলে এখানে আলফার ভ্যালু কত 45 ডিগ্রি, তাহলে ট্যান অফ, তার প্রবণতাকে আমরা ছোটা দিয়ে স্মল এম অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে ট্যান 45 ডিগ্রি হবে। আচ্ছা ট্যান 45 ডিগ্রি মান কত, এম ইকুয়ালস টু নিশ্চয়ই 1 হবে, তাহলে এই 1টা কী হবে অলরেডি পজিটিভ হবে। সিমিলারলি আরেকটা উদাহরণ দেখে নাও, প্রবণতার মান ঋণাত্মক হবে যদি আনতি স্থূলকোণ হয়। ওকে, আনতি কী হয়, স্থূলকোণ হয়। এবার দেখো না স্থূলকোণটা অ্যাকচুয়ালি কী। তো প্রবণতার মান ঋণাত্মক হবে যদি আনতি স্থূলকোণ হয়। তাহলে এখানে আনতি মানে কোনটাকে বোঝানো হচ্ছে, আনতি মানে কোনো একটা সরলরেখার কোণকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আনতি, যেটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ অ্যাঙ্গেল করেছে। তো এখানে আনতি যদি আমি থিটা ধরে নিই, তাহলে থিটাটার ভ্যালুটি কেমন হতে হবে না 90 ডিগ্রি থেকে যত বড় অ্যাঙ্গেল আছে সেগুলো আমরা কি অ্যাকচুয়ালি স্থূলকোণ হিসেবে গণ্য করি। হ্যাঁ, তাহলে এরকম দেখো একটা সূক্ষ্মকোণ, দেখো 90 ডিগ্রি থেকে বড় যত অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো কি স্থূলকোণ হিসেবে গণ্য করছি। যেমন একটা অ্যাঙ্গেল ধরে নিলাম আমি, মনে করো কোনো একটা সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, একটা উদাহরণ দিচ্ছি দেখে নাও। ছোট্ট করে উদাহরণটা দেবো। যদি একটা সরলরেখা হচ্ছে প্রবণতার মান ঋণাত্মক হবে যদি আনতি স্থূলকোণ হয়, তাহলে সেখানে কোনটা নিশ্চয়ই বড় সড়ো ব্যবহার, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল। তাহলে মনে করো একটা সরলরেখা এভাবে আছে, এভাবে এভাবে আছে। ওকে, তাহলে এর মধ্যে যে কোণটা মনে করো, এই কোণটা মনে করো না 135 ডিগ্রি। ওকে, 135 ডিগ্রি, আমরা এভাবে অ্যাঙ্গেলটা তোমরা ধরে নিতে পারো, এভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে কোণটা মনে করো কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এটা মনে করো সিডি সরলরেখা, সিডি সরলরেখার আনতি কত, এটা মনে করো না বিটা, মনে করো না বিটা ইকুয়ালস টু কত 135 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি সিডি সরলরেখা আনতি 135 ডিগ্রি। তাহলে এই যে আনতি, এটা আনতি মানে একটা কোণ। আচ্ছা এই কোণটাকে কী হচ্ছে, কোণটা স্থূলকোণ না সমকোণ বা সূক্ষ্মকোণ, নিশ্চয়ই স্থূলকোণ। কারণটা কি 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলগুলো আমরা কী বলছি, স্থূলকোণ বলছি। তাহলে এখানে 135 ডিগ্রি একটা স্থূলকোণ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবণতা মান ঋণাত্মক হবে যদি আনতি স্থূলকোণ হয়। তাহলে এখানে সিডি সরলরেখা আনতি কোনটা ভাই, তাহলে সিডি সরলরেখা আনতি কি তোমরা পরপর লিখে রাখো, আনতি ইকালস টু কি বিটা ইকালস টু 135 ডিগ্রি, সরি 135 ডিগ্রি। তাহলে প্রবণতা অ্যাকচুয়ালি কী হবে, তাই প্রবণতা ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করি, এম ইকালস টু, তাহলে তোমরা এখানে লিখবে, তোমরা একটু লিখে নিও। ওকে, প্রবণতা এম ইকালস টু লেখো, প্রবণতা এম ইকালস টু ট্যান অফ বিটা। তা ট্যান বিটার ভ্যালু কত হয়, ট্যান বিটা পরের লাইনে তোমরা লিখবে এম ইকালস টু ট্যান অফ বিটার ভ্যালু কত 135 ডিগ্রি, তাহলে ট্যান অফ 135 ডিগ্রি। আচ্ছা আমি ক্যালকুলেশনটা করতে হবে, যেহেতু এখানে প্রবণতার মান নির্ণয় করতে হবে। ট্যান অফ, যেহেতু আমার প্রবণতার মান নির্ণয় করতে হবে, তাহলে 135 ডিগ্রিটাকে আমরা একটা আদর্শ কোণে পরিণত করবো। তাহলে আদর্শ কোণে পরিণত করার পদ্ধতিটা কি না, আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টারটা পড়েছিলাম, ত্রিকোণমিতির দ্বিতীয় যে চ্যাপ্টারটা পড়েছিলাম, যেখানে কোঅর্ডিনেটের যে নিয়ম নীতিগুলো আছে, অর্থাৎ যে বিশাল বড় বড় অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকলে কীভাবে সেগুলো আমরা আদর্শ অ্যাঙ্গেলে এনে সেগুলোকে মান নির্ণয় করতে পারি। তো সিম্পল এটা সেরকম করবো। তাহলে 135 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, এবার দেখো এম ইকালস টু ট্যান অফ 180 ডিগ্রি মিনস কি 2 × 90 ডিগ্রি, তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা মানে তাহলে ট্যানটা কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, সিম্পল একটা ছবি এখানে অঙ্কন করে নাও। তো দেখো 2 × 90 ডিগ্রি মানে কত, এরকম প্রথমে এদিকে আসবে, প্রথমে রেখাটা এরকম এদিকে এইভাবে 2 × 90 ডিগ্রি মানে কি পুরো 180 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তারপর যে মাইনাস 45 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই ব্যাক করবে, তাহলে নিশ্চয়ই আমার এরকম পুনরায় এরকম ব্যাক করে এদিকে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এরকম পাবো আমরা, রশিটা এরকম পাবো, সরি 1 মিনিট, তাহলে আমরা রশিটাকে এভাবে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল, 135 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই যে ট্যানটা কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, দেখো ট্যানটা সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে না, 2 × 90 ডিগ্রি মানে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান হওয়ার কারণে ট্যান হবে কি নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এখানে ট্যান থাকবে। কারণটা কি, এখানে দেখো 2 × 90 ডিগ্রি আছে, দুইটা যদি এখানে 2-এর বদলে যদি এখানে 3 হতো, বা দুইটা যদি মনে হয় যদি অযুগ্ম হতো, তাহলে কিন্তু এখানে ট্যানটা কটে পরিণত হয়ে যেত। ওকে, তাহলে হয়তো কী হবে, এম ইকুয়ালস টু ট্যান, একটা মাইনাস আসবে যেহেতু কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে। সো এম ইকুয়ালস টু মাইনাস ট্যান 45 ডিগ্রি। ক্লিয়ার, তাহলে এম ইকুয়ালস টু
tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে -1 হবে। তাহলে এখানে আমি যে 2 নম্বর যে স্টেটমেন্টটা দিয়েছিলাম আর 1 নম্বর যে স্টেটমেন্টটা দিয়েছিলাম যে প্রবণতার মান ধনাত্মক হবে যদি থিটা আণবিক সূক্ষ্মকোণ হয়, তাহলে সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। আর প্রবণতার মান ঋণাত্মক হবে যদি আণবিক স্থূলকোণ হয়। দেখো 90 ডিগ্রি থেকে যত বড় অ্যাঙ্গেল আসুক না কেন, প্রবণতার মান সবসময় কী হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস উত্তরগুলো আসবে। এটা তাহলে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এটা ছিল আজকে আমরা আণবিক এবং প্রবণতা সম্পর্কে দীর্ঘ একটা বিশেষ বড় ক্লাস। ওকে, বড় ক্লাস বলতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। তো এরপরে আমরা আরেকটা টপিক করবো। ওকে, অর্থাৎ এই থিওরিটা পরে একটা ছোটো একটা থিওরি করবো। প্লিজ একটু ধৈর্য ধরো, আর ধৈর্য ধরলে ধৈর্যের মধ্যে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। সেই জন্য করে আমি তোমাদের বলছি যে তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে কোথায় যাবে না। সো এর পরবর্তী যে থিওরিটা আমি পড়াবো সেটার জন্য অপেক্ষা করো প্লিজ। তো চলো পরবর্তী থিওরিটা শুরু করা যাক। সেটা হচ্ছে এই আণবিক উপর এবং আণবিক এবং প্রবণতার উপর, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। ওই থিওরিটা যদি তোমরা জানতে পারো, কিন্তু আশা করছি তোমাদের 11-এর সরলরেখা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে, স্থানাঙ্ক জ্যামিতির উপর যত অঙ্ক আছে তোমাদের কোনো অঙ্ক প্রবলেম হবে না, আমি কথা দিচ্ছি। কারণ ওই থিওরিটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, এবং আণবিক প্রবণতা থিওরি এগুলো খুব ভালো ইম্পর্টেন্ট। ওকে, আজকে যে ভিডিওটা ক্লাসটা করাবো যদি তোমরা পুরোপুরি দেখে থাকো, তাহলে কিন্তু পুরোটাই ভালোভাবে রিভাইজ মারবে। তবে ওর সাথে সাথে অনুশীলনী যদি কোনো অঙ্ক থাকে এই রিলেটেড, সেগুলো করার চেষ্টা করবে। ওকে, পরের দিন আমরা বিশাল বড় থিওরি করাবো, সো তার জন্য প্রস্তুত থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি থিওরিটা লিখে রেখেছি। দেখো, দুটি বিন্দুর সংযোজক সরলরেখায় প্রবণতা নির্ণয়। ওকে, দুটি বিন্দু সংযোগ সরলরেখা। দেখো দুটি বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটি বিন্দু, এদের সংযোগ সরলরেখা। দুটি বিন্দু যদি তুমি সংযোগ করো তাহলে একটা সরলরেখা উৎপন্ন হচ্ছে। তাহলে একটা সরলরেখা থাকলে নিশ্চয়ই তার আমরা সেক্ষেত্রে তার আণবিক বের করতে পারবো, তার প্রবণতা বের করতে পারবো। যদি সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নির্দিষ্ট একটা কোণে নত থাকে, তাহলে আমরা তার এই সরলরেখাটির প্রবণতা আণবিক বের করতে পারবো। আণবিক বের করতে পারলে সহজে আমরা সেখান থেকে প্রবণতা বের করতে পারবো। ওকে, তাহলে এক্ষেত্রে বলছি দেখো, দুটি বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয়। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো? তাহলে তোমাদের পরীক্ষায় যখন কোনো একটা পরীক্ষার সময় তোমাদের একটা এরকম কোশ্চেন দিতে পারে, P2,6 ও Q মাইনাস 3,5 এই দুই বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তাহলে আমি এখানে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এই দুটো, আমি তোমাকে বললাম পরীক্ষা হয়তো তোমাদের এটা পড়েছে যে এই দুই বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয় করতে বলছে বা আণবিক নির্ণয় করতে বলছে। এখন আমি তোমাদের সামনে দেখাচ্ছি, মনে করছি এই দুই বিন্দু সংযোগ সরলরেখা এরকম হবে একটা। তাহলে এই সরলরেখাটা আণবিক ধরে নিলাম থিটা, তাহলে প্রবণতা কত হবে, tan থিটা। তাহলে m = কত, tan থিটা। তাহলে দেখো এই দুই বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতার মানটা কত হবে দেখো, বা তারপর আণবিক থিটা বের করবো আর তারপর প্রবণতা বের করবো। কীভাবে হয় দেখে নাও। তাহলে ফর্মুলা হচ্ছে কি এরকম, 6 - 5, অর্থাৎ এর ভুজের ঘর, এর কোটির ঘর, মাইনাসের কোটির ঘর, এর ভুজের ঘর ডিভাইড বাই এর কোটি। তাই 2 মাইনাস, এটা অ্যাকচুয়ালি একটা কাজ করে, এটা 4 দিয়ে দাও, 4,6। তাহলে 4,4 - 3। তাহলে অ্যাকচুয়ালি m = कितना হলো, তাহলে m = tan থিটা = কত হলো, 6 - 5 মানে 1, 4 - 6 মানে 1। তাহলে m = tan থিটা = কত, 1। তাহলে অ্যাকচুয়ালি tan থিটা = 1 আমরা পাচ্ছি। তাহলে tan থিটা = 1 মতলব কত, 1 জায়গায় আমরা লিখতে পারি tan of 45 ডিগ্রি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা সহজে থিটা = 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আর অনুরূপভাবে m = 1 পেলাম, m যেহেতু tan থিটা = 1, তাহলে m আমরা কত পাচ্ছি, m আমরা পাচ্ছি 1 পাচ্ছি, আর থিটা = 45 ডিগ্রি পাচ্ছি। দেখো আণবিক পেয়ে গেলাম আর প্রবণতা পেলাম, দুটো একসাথে পেয়ে গেলাম। তাহলে এটা কীভাবে আসলো, সবার মাথার উপর উড়ে চলে গেল। আমি যখন এটা করাচ্ছিলাম সবার মাথার উপর থেকে এটা উড়ে চলে গেল যে এটা কীভাবে এলো, কোথা থেকে এলো। চলো তাহলে এর ফর্মুলাটি, অর্থাৎ এর থিওরিটা কী, সেই থিওরিটা আমরা দেখব। দেখার পরে সব কিছু সহজ হয়ে যাবে এবং নিজের থেকে সব কিছু করতে পারবে, নো প্রবলেম। এখানে টেনশন করার কোনো দরকার নেই। জাস্ট তোমাদের বোঝাতে চাইলাম যে এখানে থিওরিটার গুরুত্ব পাও, থিওরিটা না জানলে কোনো কিছু হবে না, এটা মাথায় রাখতে হবে। থিওরি প্রথম, তারপরে অঙ্ক, মুখস্থবিদ্যা অঙ্ক চলবে না। ওকে, এবার দেখে নাও, বলছি দুটি বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয় করতে বলছে, সিম্পল ব্যাপার। তাহলে এক্ষেত্রে দেখো কী করবে তোমরা, এটা x ড্যাশ y ড্যাশ y।
আচ্ছা, বইতে এটা সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, ওকে, তোমরা গুছিয়ে লেখাগুলো সুন্দরভাবে পড়ে নেবে। যেহেতু দেখো কোনো কিছু থিওরি বোঝার আগে আগে টিচারের কাছ থেকে সেটা বুঝে নিতে হয়, তারপরে তোমরা সেটা সহজে বুঝতে পারবে। যে বইতে যখন তোমরা বই দেখবে তখন সেটা সহজে মাথায় কিন্তু ক্যাপচার হয়ে যাবে, ওকে। প্রথমে আগে তোমরা এই যে লেকচার ক্লাসটা করছো, তোমরা লেকচার ক্লাস করার পরে তোমরা যখন বইয়ের পড়াগুলো যখন দেখবে তখন কিন্তু সহজে কিন্তু মাথায় সেটা তুমি ধরে নিতে পারবে এবং সহজে সেটা বুঝতে পারবে। তো এখানে দেখে নাও কীভাবে করছি। তাহলে দুটি বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো মনে করো দুটি বিন্দু এরকম আছে, একটা বিন্দু মনে করো এখানে আছে আর একটা বিন্দু মনে করো এখানে আছে। এই বিন্দুটির নাম দিচ্ছি আমি পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে কিউ বিন্দু। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটিকে আমি নাম দিচ্ছি কিউ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ওকে, x2, y2। তাহলে এই দুই বিন্দু সংযোগ সরলরেখা কীরকম হবে ভাই? এরকম হবে, সিম্পল। তাই দুটি বিন্দু সংযোগ সরলরেখা মানে এরকম হবে। তাহলে এই যে পি কিউ সরলরেখার প্রবণতা আনতি এবং প্রবণতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে পি কিউ সরলরেখার আনতি নির্ণয় করতে হবে। তাহলে আনতি যদি জানি আমরা, তারপর প্রবণতা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে পি কিউ সরলরেখা যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি একটা নির্দিষ্ট কোণ করে, তাহলে সেই কোণটাকে আমরা পি কিউ সরলরেখার আনতি বলবো। আর আনতি যদি আমরা থিটা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সহজে প্রবণতা বের করতে পারবো। তাহলে এই যে সরলরেখাটা দেখো এভাবে যদি আসে, তাহলে দেখো এই সরলরেখাটা এটা অ্যাঙ্গেল করছে না, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করছে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ওকে, একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে। সেটা কত মনে করো? থিটা ধরে নিলাম আমি, ওকে। তাহলে দেখো এই পি কিউ সরলরেখাটা যদি কোনো সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেল কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে আমরা কি বলছি? আনতি বলছি। তাহলে এখানে পি কিউ সরলরেখার আনতি তাহলে কি? পি কিউ সরলরেখার আনতি ইকুয়ালস টু কিনারে থিটা। তাহলে আমরা এখানে সহজে তাহলে প্রবণতা বের করতে পারবো। তাহলে দেখো প্রবণতা অথবা লেখো প্রবণতা, কত সিম্পল, দেখো খুব সোজা জিনিস একটা। প্রবণতা এম ইকুয়ালস টু কত? ট্যান থিটা, ওকে। প্রবণতা এম ইকুয়ালস টু কত হবে? ট্যান থিটা হবে। যদি কোনো সরলরেখার আনতি যদি থিটা হয়, তাহলে প্রবণতা কত হবে? ট্যান থিটা হবে। তাহলে এটাকে আমরা তাহলে কীভাবে, তাহলে বিন্দুগুলো লেখার দরকারটা কী হলো? যদি আমাদের কোনো সময় অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা কি সহজে এরকম বলবো? আগে যে অঙ্কটা দেওয়া ছিল, তাহলে বলতাম যে এই দুই বিন্দু সংযোগ সরলরেখা আনতি হচ্ছে থিটা, তাহলে প্রবণতা হবে ট্যান থিটা, তাহলে উত্তর হয়ে গেল, তাই কি? তাহলে নিশ্চয়ই এই দুই বিন্দুর সঙ্গে প্রবণতাটা রিলেশন বা সম্পর্ক বের করতে হবে। তাহলে কীভাবে বের করবে দেখে নাও। দেখো এই যে আনতিটা তোমরা কীভাবে বের করবে বা প্রবণতা তোমরা কীভাবে বের করবে? দেখো তোমরা যদি মূল বিন্দু সাপেক্ষে যদি তুমি পি বিন্দুকে নির্ণয় করতে চাও, তাহলে আমরা কি করতাম? তাহলে এখান থেকে পি বিন্দু থেকে লম্বকোণ করতাম। তাহলে এর মানেটা কি না, এটাকে নাম দাও তোমরা এম। তাহলে ও থেকে এম এর যে ডিস্টেন্সটা আমি এখানে লিখে রাখছি, দেখো ও এম যে ডিস্টেন্স কত, ও থেকে এম ডিস্টেন্স কত? x1। তারপর এম থেকে পি এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? y1 হবে, ওকে। তাহলে এখানে এমপি কাজটু কত হবে? y1 হবে, ক্লিয়ার? এবার দেখো মূল বিন্দুর সাপেক্ষে তুমি যদি কিউ বিন্দুকে নির্ণয় করতে চাও, তাহলে নিশ্চয়ই কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বকোণ করতে হবে। তো এক্স অক্ষের উপর লম্বকোণ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে নাম দাও এন। তাহলে ও থেকে যে এন ডিস্টেন্স কত আছে এখানে? x2, y2 মানে কি? ও থেকে এন ডিস্টেন্স প্রথম, এটা হচ্ছে x2। তাহলে এখানে ও এন ইকুয়ালস টু কত? x2। আর এন থেকে কিউ ডিস্টেন্স কত? এখানে দেখতে পাচ্ছ y2 আছে, তাহলে এন কিউ ডিস্টেন্স হচ্ছে y2। তোমরা একটু জাস্ট দেখে নাও, বইতে এটা সুন্দরভাবে গুছিয়ে টুকে নেবে, হ্যাঁ, ভালোভাবে ওখানে লেখা আছে, ওই লিখে নেবে তোমরা। তাহলে এখানে তো দেখো ওই পি কিউ সরলরেখা আমরা কী সিস্টেম বের করছি, তার লজিক দেখো কত সুন্দর। এই যে কিউ বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, হ্যাঁ, এখানে আমি কিউ বিন্দু লিখে রেখেছি। সো কিউ বিন্দু থেকে এই যে এমপি সরলরেখা তোমরা দেখতে পাচ্ছ, এমপি সরলরেখার উপর একটা লম্বকোণ করতে হয়, কিউ বিন্দু থেকে এর উপর লম্বকোণ করলে, তাহলে এটাকে তোমরা নাম দাও আর। তাহলে এখানে দেখো একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, পি কিউ আর একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন করছে না, যার একটা কোণ কত ডিগ্রি? যার একটা কোণ 90 ডিগ্রি, ওকে। যার একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে একটা পিকিউটা কি? পিকিউটা তাহলে অতিভুজ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অর্থাৎ দেখো আমি এটাকে লিখছি, এই অ্যাঙ্গেলটা কত? থিটা হবে। সবাই অবাক হয়ে গেলে এখানে থিটাতে দেওয়া হলো কেন? এটা তো মূল কোশ্চেন না?
এখানে থিটাটা দেওয়া হলো কেন? এটা তো কোশ্চেন। এর কোশ্চেনটার মানে এটা হচ্ছে এই, দেখো কিউআর, এই যে কিউআর বাহুটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমরা এখানে লেখো কোন পি কিউ আর ইকুয়ালস টু থিটা, ব্র্যাকেটে লিখবে যেহেতু কিউআর, এই যে কিউআর বাহুটা কোন দিক বরাবর আছে, এরকম আছে না, কিউআরটা এরকম আছে না, আর এক্স অক্ষটা এক্স আর এক্স ড্যাশ অক্ষটা কীরকম আছে, এরকম আছে না, তাহলে কিউআর এক্স আর এক্স ড্যাশ, কিউআর বাহুটা আর এক্স এক্স ড্যাশ যে বাহুটা, এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এই দুই বাহু পরস্পর সমান্তরাল হওয়ার জন্য এই কোণটা যদি থিটা হয়, নিশ্চয়ই এই কোণটাও কত হবে, থিটা হবে। তাহলে লেখো যেহেতু কিউআর প্যারালাল টু এক্স এক্স ড্যাশ, অতএব তোমরা এটা লিখবে কোন পি কিউ আর ইকুয়ালস টু থিটা হবে, অতএব কোন পি কিউ আর ইকুয়ালস টু থিটা, যেহেতু কন্ডিশনটা এটাই, ওকে, যেহেতু কন্ডিশন এটাই, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে দেখো এই যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু কত, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু কত আমরা কীভাবে বের করবো? তাহলে এখানে আমি জায়গাটা ছোটো করে লিখছি, ট্যান থিটা ইকুয়ালস টু কীভাবে বের করবো? ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাই এই যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাই লম্বকোণটা নিশ্চয়ই পি আর হবে। তাহলে এখানে দেখো আমি একটু এই ওয়াইটটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব মানে এখানে লম্বকোণটা আছে পি আর আছে, ভূমিকোণটা হবে নিশ্চয়ই কিউ আর হবে, ওকে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পি আর বাই কিউ আর হলো, তো লম্ব বাই ভূমি অলরেডি আমরা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ ট্যান থিটা, আচ্ছা পি আর ভ্যালুটাকে আমরা কীভাবে বের করবো? এই যে পি আরটা দেখতে পাচ্ছ, পি আর এই ছোট্ট একটা বাহু না, পি আর, এটার ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারবো? তুমি যদি পি থেকে এম, এই যে বিশাল বড় যে বাহুটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে পিএম থেকে তুমি যদি আর এম বাদ দাও, তাহলে নিশ্চয়ই তুমি পি আর পেয়ে যাবে। তাহলে এখানে তুমি লিখতে পারো পি আর ইকুয়ালস টু কি লিখতে পারো, তোমরা পরপর করে যাবে, আমি যেগুলো লিখছি তোমরা পরপর করে যাবে, অর্থাৎ এইটার তলায় এটা লিখবে, তারপর এটা লিখতে পারো। তাহলে লিখো পি আর ইকুয়ালস টু এখানে দেখতে পাচ্ছ পি আর ইকুয়ালস টু তোমরা লেখো পি এম বা এমপি, এমপি মানে যে বিশাল বড় বাহুটা, পি এমপি মাইনাস এম আর, এখানে নাম দিচ্ছি এম আর। এমপি ভ্যালু কত, এমপি মানে কত আছে, এমপি মান কত আছে, এখানে এমপি মানে কত লিখে রেখেছে আপনার, ওয়াই ওয়ান লিখে রেখেছে, তাহলে ওয়াই ওয়ান মাইনাস এম আর এর ভ্যালুটা কীভাবে আসবে? তো দেখো ভাই এন কিউ ইকুয়ালস টু কত, ওয়াই টু, আর এন কিউ এই যে বাহুটা এন কিউ আর এইটা আর এম, এই ছোট্ট জিনিসটা, এই ছোট্ট বাহুটা, এটা আর এই বাহুটা পরস্পর সমান না, তাহলে এটা যদি ওয়াই টু হয় তাহলে এটা কত হবে, ওয়াই টু হবে, তাহলে আর এম ইকুয়ালস টু কত হবে, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে। তো আমরা পি আর এর জায়গায় জাস্ট আমরা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুটা পুট করে দেবো, ওকে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই কিউ আর। তাহলে এখানে কিউ আর মানে কোনটা, এটা হচ্ছে কিউ আর, এই যে দেখতে পাচ্ছ কিউ আর, দেখো কিউ আর এই বাহুটা পরস্পর সমান, তাহলে লেখো যেহেতু কিউ আর ইকুয়ালস টু এন এম, তাহলে আমরা এখানে যদি এন এম এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সহজে কিউ আর এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে এন এমটা ভ্যালুটা কীভাবে আসবে, দেখো ও থেকে এম, ও এম থেকে যদি তুমি ও এন বাদ দাও তাহলে তুমি এম এন বা এন এম পেয়ে যাবে, ওকে। তাহলে এখানে দেখো এন এম এর জায়গায় আমি জাস্ট কী লিখছি, ও এম মাইনাস ও এন, আচ্ছা ও এম কত, এখানে লিখে ও এম কত, এক্স ওয়ান, আচ্ছা ও এন কত, এক্স টু, এই দেখতে পাচ্ছ এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এখানে নিচেকে লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স টু, ক্লিয়ার। তাহলে ট্যান থ্রি ইকুয়ালস টু আমরা কী পেলাম, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এখানে দেখো আমরা সহজে প্রবণতার জায়গায় আমরা কি দিতে পারি, তাহলে এখানে একটা সিম্পল ভাষায় লিখবে, অতএব লিখবে, তোমরা এটা লিখবে, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই ট্যান থিটার ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে আমরা কী পাচ্ছি, এম ইকুয়ালস টু ট্যান থিটার জায়গায় আমরা এটা পুট করবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। অর্থাৎ দুটি বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা দেখো এম ইকুয়ালস টু, দেখো দুটি বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা ইকুয়ালস টু, দেখো দুটি বিন্দু ওয়াই টু ওয়াই ওয়ান আছে, তাহলে এখানে দেখো ওয়াই টু ঘরগুলো হচ্ছে কোটি বলা হয়, ওয়াইয়ের ঘরগুলোকে আমরা কী বলি, কোটি বলি, আর এক্সের ঘরগুলো আমরা কী বলি, ভুজ বলি। তাহলে এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে কি, বাংলা ভাষায় যদি লেখো কী লিখবে, তোমরা লেখো এটা, দুটি বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা ইকুয়ালস টু ওই বিন্দু দুটির কোটিদ্বয়ের অন্তর,
আমি এখানে প্রদত্ত বললে সুন্দর হয়, প্রদত্ত বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর, এগুলো সব মুছে দিচ্ছে। পরপর সুন্দরভাবে বইতে লেখা আছে, ভালোভাবে লিখে পড়ে নেবে। আর নিচে কী আছে, x1 - x2। দেখো পি এর এক্স ঘরটাকে বলা হয় ভুজের ঘর, আর কিউ এর এক্স ঘরগুলোকে বলা হয় ভুজের ঘর। তাহলে দেখো x1 - x2 আছে মানে কি, দুটি বিন্দুর ভুজের অন্তর। তাহলে লেখো প্রদত্ত বিন্দুদ্বয়ের ভুজের, আমার হাতে লেখা প্রচুর বাজে, সো তোমরা একটু মানিয়ে নেবে। ক্লিয়ার? দেখো কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা ইকাস টু প্রদত্ত বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর মাইনাস প্রদত্ত বিন্দুদ্বয়ের ভুজদ্বয়ের অন্তর। তো আমি আগের যে উদাহরণটা দিয়েছিলাম এবারটা দেখে নাও। কী বলেছিলাম, পি 5,6 4,6 আমার মনে নেই, তো অলরেডি তোমরা এখানে, আমি যেহেতু ভিডিওটা এখানে করছি আমার তো খেয়াল নেই অত। ও কিউ বিন্দু কত দিয়েছিলাম জানো? আচ্ছা, এটা তোমরা মনে হয় 3,5 হলো। এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা কীভাবে নির্ণয় করবে? তোমরা লিখবে এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার আনতি ধরে নেবে থিটা। তাহলে আনতি যদি থিটা হয় তাহলে প্রবণতা কত হবে? tan থিটা। এম ইকুয়ালস টু কত হবে? tan থিটা হবে। ক্লিয়ার? তাহলে tan থিটা যদি হয় তাহলে অতএব লিখো এম ইকুয়ালস টু প্রদত্ত বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর। দেখো এখানে কোটি কত কী আছে, দেখো এই বিন্দুর কোটি মানে y1 - y2, এটা খেয়াল করবে। তো এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, তাহলে কী হবে 6 - 5 ডিভাইডেড বাই x1 - x2 আছে। তাহলে এখানে x1 মানে কোনটা, এটা x1 আর এটা x2 ধরে নেবে। তাহলে কত হবে 4 - 3। তাহলে অ্যাকচুয়ালি এম ইকুয়ালস টু তোমরা পাবে 1/1। তাহলে আগে এম ইকুয়ালস টু তোমরা পাবে 1। তাহলে এম ইকুয়ালস টু 1 মানে এম ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু 1। অতএব তোমরা দেখো tan থিটা ইকুয়ালস টু 1। যেহেতু এম ইকুয়ালস টু tan থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 বলতে পারি আমরা। তাহলে tan থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমরা এখানে দেখো প্রবণতা পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে তুমি যদি আনতি বের করতে চাও, তাহলে কী হবে, 1 জায়গায় আমরা কী লিখতে পারি, tan 45 ডিগ্রি লিখতে পারি। সো থিটা ইকুয়ালস টু আমরা কী পাবো, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ওকে, তাহলে এটা হচ্ছে আনতি আর এটা হচ্ছে প্রবণতা। তো এইভাবে দুটো বিন্দুর সংযোগ সরলরেখার আনতি বের করতে পারবে আর এবং তার প্রবণতাও বের করতে পারবে। ওকে, বোঝা গেল? তাহলে আজকের যে লেকচারটা তোমাদের করালাম, সেই লেকচারগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে, খুব সুন্দরভাবে পড়ো। এবং বইয়ের পিছনে দেখবে, বইয়ের পিছনে এই দেখো বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বইয়ের পিছনে দেখো এই যে আনতির প্রবণতা শেষ হওয়ার পরে একটা ছোটো করে একটা দেখো দ্রষ্টব্য বলে একটা অপশান দেওয়া আছে। এই অপশানটা ভালোভাবে কিন্তু একটু পড়ে নেবে। এখানে অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেখানে টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে, আমি আর বলছি না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, তাহলে চ্যানেল নতুন এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অলরেডি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু যদি পারো শেয়ার করে দাও, তারাও পড়াশোনা করুক। ওকে, থ্যাংক ইউ।